এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার প্রকারভেদ। বাস্তব সংখ্যার যে পরীক্ষা প্যাটার্ন তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট অপশন হচ্ছে যে আপনাকে এই জিনিসটা খুব ভালো করে বুঝতেই হবে, কারণ এইখান থেকে মূলদ অমূলদ সংখ্যা বুঝতে হবে, বিভিন্ন ধরনের সংখ্যাগুলো মূলদের ভিতরে কোনগুলো পড়ে অমূলদের কোনগুলো পড়ে এগুলোকে আপনাকে জানাই লাগে। এটা বাস্তব সংখ্যার প্রকারভেদে আমাদের প্রথমেই যে পার্টটা আসবে সেটা হচ্ছে যে বাস্তব সংখ্যা মূলত দুই ভাগে বিভক্ত। ঠিক আছে, মাথায় রাখবেন বাস্তব সংখ্যা মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। অমূলদ, ঠিক আছে। আশা করি এখন আপনাদের মানে লাইন আসতে শুরু করেছে যে এই মূলদ অমূলদ থেকে কিন্তু অনেক কোশ্চিন আসে। আমরা অমূলদে পরে যাচ্ছি, আমরা মূলদ সংখ্যাটার আগে সবকিছু বিভাজনটা দেখে নেব, তার পরবর্তীতে আমরা লাস্টে অমূলদটা নিয়ে আলোচনা করবো বিস্তারিত। ঠিক আছে, এই মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যাটা আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে মূলদকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি? আবার মূলদ হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে। একটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ। খুব মনোযোগ দিবেন, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখেন আমরা পূর্ণ সংখ্যার ভিতর কারা থাকে। পূর্ণ সংখ্যার ভিতরে যারা থাকবে তারা হচ্ছে তিনটা পার্ট। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, লেখা একটু খারাপ হচ্ছে বুঝে নিন, ঠিক আছে। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা থাকবে শূন্য, শূন্য নিজেও একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ। আরেকটা থাকবে ঋণাত্মক, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। একটা জিনিস এখন শুনেন, আমি আবার রিপিট করছি, বাস্তব সংখ্যার প্রকারভেদ। বাস্তব সংখ্যা মূলত দুই প্রকার, সেটা হচ্ছে একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। এবার আমরা মূলদটা নিয়ে যখন আলোচনা করছি, মূলদের ভিতরে দুই ধরনের ভাগ আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার ভিতরে কারা কারা থাকে? ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, শূন্য থাকবে এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকবে। আমি প্রত্যেকটারই উদাহরণ দিয়ে দিয়ে আলোচনা করে আরেকবার বুঝাবো। আমি শুধু প্রকারভেদটা একটু আপনাকে বুঝাই দিচ্ছি ধারণার জন্য, যাতে এইভাবে আপনি মনে রাখতে পারেন। তাহলে পূর্ণ সংখ্যার ভিতরে আমরা পাচ্ছি ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার দেখব যে ভগ্নাংশের ভিতরে কারা থাকবে। এই ভগ্নাংশ আবার দুই প্রকার, ঠিক আছে। ভগ্নাংশ আবার দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, ঠিক আছে। একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। কথা বুঝছেন? ভগ্নাংশ কয় প্রকার? দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এবার দেখেন সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার, ঠিক আছে। প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। মিশ্র মূলত অপ্রকৃতের ভিতরেই পড়ে। তো এটা আবার একটা হচ্ছে প্রকৃত, আমি পুরাটা লিখছি না, আপনি প্রকৃত সাধারণ ভগ্নাংশ বুঝে নেবেন। একটা হচ্ছে অপ্রকৃত, অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র, ঠিক আছে। তো এই মিশ্রটা মূলত এখান থেকে যায়, অপ্রকৃত থেকেই যায়, ঠিক আছে। এবার যদি যাই দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার, ঠিক আছে। একটা হবে সসীম দশমিক ভগ্নাংশ, একটা হবে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, হ্যাঁ। এরা হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে সসীম, সসীম, সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম আবৃত, একটা হচ্ছে অসীম আবৃত। এই ছিল আমাদের মূলদ সংখ্যার ক্লাসিফিকেশনের মেন অংশটুকু। এবার আপনাকে যে জায়গাটাতে একটু হিট করা লাগবে সেটা হচ্ছে যে কয়েকটা জিনিস একটু জানা লাগবে, যে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা। যারা হচ্ছে শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যা তারাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা কেন? কারণ এই জিনিসটা জানাটা জরুরি, আপনার পরবর্তীতে কাজে লাগবে। এভাবে এভাবে ধরেন 5 আছে, 9 আছে, ডট 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 যারাই আছে, শুধুমাত্র ধনাত্মক যে সংখ্যাগুলো আছে জিরো অপেক্ষা বড় তারাই হচ্ছে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর এই জিরোর ঘরে কে থাকবে? শুধুমাত্র জিরো। তার মানে একটা জিনিস মাথায় রাখেন, জিরো নিজে কিন্তু একটা পূর্ণ সংখ্যা,
যদি আপনাকে বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তখন কিন্তু আপনি জিরো নিতে পারছেন না, আপনাকে জিরো অপেক্ষা বড়গুলো ভাবতে হবে। যদি বলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আপনি জিরো অপেক্ষা ছোটগুলো। কথা বুঝছেন? এই ধরেন -1 আছে, আপনি -5 আছে, ঠিক আছে, -10 নিলেন, এভাবে যেতে থাকবে, যা যা পাবেন আপনি। কথা কি ক্লিয়ার? তাহলে পূর্ণ সংখ্যার ভিতরে আপনি পাচ্ছেন ধনাত্মক পূর্ণ সংখ্যা, জিরো এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই যে তিনটা ভাগ। তাহলে জিরো অপেক্ষা বড় যারা, তারা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, জিরো অপেক্ষা ছোট যারা, তারা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং জিরো নিজে একটা পার্ট। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা মিলে হচ্ছে যা পাবো, সেটাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আশা করি পূর্ণ সংখ্যার পার্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা যাবো একটু ভগ্নাংশতে। তো এবার দশমিকের যে জিনিসটা আমাদের একটু জানাটা জরুরি, সেটা হচ্ছে যে সসীম এবং অসীম মানে সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম আবৃত ভগ্নাংশটা। তো এই সসীম দশমিক কারা? ধরেন কি যে 1.5, এটা একটা হচ্ছে আমাদের সসীম দশমিক সংখ্যা, মানে যে সকল সংখ্যার দশমিকের পরের ঘরগুলো গুণে শেষ করা যাবে। যেমন যদি বলেন 2.55, 2.550, তার মানে আপনি এর ঘরটিকে গুণে শেষ করতে পারছেন, দশমিকের পরে 3 ঘর আছে, এরা সবাই হবে কি সসীম দশমিক ভগ্নাংশ। এবার যদি একই কোশ্চেন আপনাকে বলা হয় যে অসীম আবৃতটা কি? অসীম আবৃতটা হচ্ছে এরকম যে যদি দশমিকের পরের ঘরগুলো মানে গণনা করে শেষ করা যাবে না, অসীম পর্যন্ত থাকবে, কিন্তু একটা নির্ধারিত ঘর পরপর তারা রিপিটেড হবে। যেমন আমি যদি ধরি যে 1.3333 চলতে আছে এভাবে, এই সংখ্যাটাকে আমরা একটা পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করি। এই পৌনঃপুনিকের মানে বোঝায় দশমিকের পরের সংখ্যাগুলো একটা নির্দিষ্ট সংখ্যা পরপর পুনরাবৃত্তি হতে থাকে। ঠিক আছে, তো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলছি অসীম আবৃত। এটা অসীম, কিন্তু এই যে একটা নির্দিষ্ট সময় পরপর আবৃত্তি হচ্ছে, যার জন্য আমরা পৌনঃপুনিক জায়গায় সীমাবদ্ধ করতে, মানে ঠিক সীমাবদ্ধ না, একটা সসীম পজিশনে নিয়ে আসতে পারছি। ঠিক আছে, একটা সীমানার ভিতরে নিয়ে এসে বদ্ধ করতে পারছি, এই জন্য এটাকে আমরা আবৃত বলি। তো এই অসীম আবৃতের মানগুলো এরকম, এই অসীম আবৃত মানগুলো এইভাবে আসে। ধরেন কি যে আপনি 10কে 3 দিয়ে ভাগ করছেন, এটার মান কিন্তু অসীম আবৃত হবে। ঠিক আছে, কত আসবে? 3.3 পৌনঃপুনিক। আপনি যদি 1কে 3 দিয়ে ভাগ করেন, তখন কিন্তু আসবে 0.33 আসে, তো 0.3 মনে করেন। ঠিক আছে, তো এই যে মানগুলো, এরা হচ্ছে সবাই কি, এরা হচ্ছে অসীম, এ হচ্ছে অসীম, এ হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এটা একটু মাথায় রাখবেন। এবার যাব আমরা আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত অমূলদ সংখ্যা। এবার অমূলদটাতে যদি আমরা যাই, অমূলদ কারা? আপনি এই যে অসীম আবৃত ভগ্নাংশ শিখলেন না, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এটারই অসীম অনাবৃত্ত হতে হবে। মানে কীরকম? যে ধরুন একটা সংখ্যা আছে এরকম যে 1.567218 চলতে আছে, মানে ওর দশমিকের পরের কোনো ঘর পুনরাবৃত্তি হবে না, এলোমেলোভাবে চলতে থাকবে। যাদের দশমিকের পরের ঘরগুলো এলোমেলোভাবে চলতে থাকে, তারাই মূলত হচ্ছে কি হবে? অসীম অনাবৃত্ত। ঠিক আছে, আরেকটা যদি উদাহরণ দেই, 2.14689 যাতেই থাকছে মনে করেন। তো এই যে ঘরগুলো কখনো কি পুনরাবৃত্তি হবে? সম্ভব না। ঠিক আছে, এই মানগুলোই হচ্ছে আমাদের অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। এই অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ যারা প্রদর্শন করবে, তারাই হবে মূলত আমাদের এই অমূলদ সংখ্যা। আবার ক্লিয়ার করছি, যাদের মানগুলো এরকম হবে, দশমিকের পরে কোনো রিপিটেশন থাকবে না, এলোমেলো হয়ে চলতে থাকবে, তারাই হচ্ছে আমাদের অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। পৃথিবীর বুকে অমূলদ সংখ্যা শুধুমাত্র তারাই যারা অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ প্রকাশ করে। ঠিক আছে, এখন আমাদের এই যে দুইটা ম্যাথমেটিক্যাল ধ্রুবক আছে না, যে ই এবং পাই, তো এটাকে মানে একটা প্রতীকের আকারে প্রকাশ করা হয় লিখিতভাবে, কিন্তু এদের নিজস্ব যে মান আছে, সেই মানটা কিন্তু এরকমই, এই মান না, কিন্তু এরকম দশমিকের পরে মানে আনরিপিটেড, একের পর এক আসবে না, এলো পাথারে যেতেই থাকবে। তো এই ধরনের মানগুলো সবসময় কি হয়? অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ হয়। ঠিক আছে, মাথায় রাখবেন, যাতে আমরা মূলদ অমূলদ যখন দেখবো বুঝাবো, তখন সেই জিনিসটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে কেন এটা অমূলদের ভিতরে পড়ছে, কেন এটা মূলদের ভিতরে পড়ছে। তাহলে আমি ফাইনাল টাচ যদি দিই একটু, যে মূলদের যে ক্লাসিফিকেশন আপনি পড়ে নেবেন, এটা বই পড়লেই বুঝতে পারবেন। মূলদ তারাই হবে যারা এই সংজ্ঞার ভিতরে থাকবে। মূলদ কারা? পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশের ভিতরে কে কে থাকবে? প্রকৃত অপ্রকৃত মিশ্র যারা, তারা সবাই হবে মূলদ সংখ্যা। দশমিক ভগ্নাংশের ভিতরে সসীম যারা থাকবে, অসীম আবৃত যারা থাকবে, তারা সবাই হবে মূলদ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, জিরো এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা সবই হবে মূলদ সংখ্যা। ঠিক আছে,
এখানে দেখেন এখন অমূলদটা হচ্ছে কারা, অমূলদ যারা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ এই ধরনের চরিত্র প্রদর্শন করবে। কেমন? 1 পয়েন্ট চলতেই থাকবে অনবরত, এলোপাথারি, কোনো মিল থাকবে না। হ্যাঁ, পরেরগুলো যেভাবে দেবেন তাই। এই অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয় এরকম ভ্যালুগুলো যাদের মান থাকে তারা হচ্ছে অমূলদ। ঠিক আছে, তো অমূলদ কোনগুলো চিনার একটা উপায় আছে, সেই জিনিসগুলো আমরা যখন অমূলদ শিখবো তখন শিখাবো আমি। যেমন ধরেন আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনে এরকম আসে √2 থাকে, √11 থাকে, বলে এটা মূলদ না অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো এই যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে সরাসরি এই ধরনের মান প্রদর্শন করবে অসীম অনাবৃত্ত আকারে। ঠিক আছে, তো এগুলোকে আমরা সহজে চিনবো, চিনার উপায় আছে, সেটা যখন আমি অমূলদ পড়াবো সরাসরি তখন অমূলদের ভিতর কীভাবে চিনবো যে এটা অমূলদ সংখ্যা সেটা বুঝাবো না। তো আশা করি বাস্তব সংখ্যার যে ক্লাসিফিকেশান কোনটা কি সেটা বুঝতে পেরেছেন। এখন যদি বলেন যে আরেকটু ভাই ডিটেলস লাগবে, সেটার ক্ষেত্রে আমরা একটা টাচ দিতে পারি। যে আমি এইখানে ছোট্ট একটু জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে না, এদেরকে স্বাভাবিক সংখ্যা বলে। আমি স্বাভাবিক সংখ্যার সংখ্যাটা দিচ্ছি, স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। মানে তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যার অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন যে 0 অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলে। আরও কোশ্চেন আসতে পারে, যেমন স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে n দিয়ে লেখা হয় এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। হ্যাঁ, পূর্ণ সংখ্যার সেটকে লেখা হয় z দিয়ে, কিউ দিয়ে। কিউটা মূলত এইরকমভাবে লেখা পড়ে। তো এই প্রতীকটা দিয়ে কি করা হয়, এই প্রতীক বোঝানো হয়। মূলদ সংখ্যাকে মূলত এই প্রতীকটা দিয়ে বোঝানো হয়, আর অমূলদ সংখ্যাকে মূলত বোঝানো হয় এই প্রতীকের মাধ্যমে। সেটা হচ্ছে যে এরকম করে একটা ড্যাশ দেওয়া থাকে। ঠিক আছে, বা আরেকটা করা যায়, সেটা হচ্ছে যে ইউ ড্যাশ টু দি পাওয়ার সি। এটা সি হবে, একটু ছোট হবে। তো মূলদ সংখ্যাকে মূলত এই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, মূলদ সংখ্যাকে এটা দিয়ে। পূর্ণ সংখ্যার সেট হচ্ছে এটা জেড এবং স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এগুলো পরীক্ষার খাতে অনেক সময় চলে আসতে পারে, বলা যাবে না।